আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের আজকে লেকচার 13 নম্বর ক্লাস হচ্ছে। সো এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব তোমাদের রিটেনের সব থেকে সমস্যায় যে পার্ট নিয়ে পড়তে হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। আজকের ক্লাসে আমরা বেসিকলি এটাই শিখবো যে একটা প্যারাগ্রাফ কিভাবে আসলে অনেক ভালোভাবে লিখে ভালো নম্বর পাওয়া যায়। তো আমি সাথে আছি তোমাদের রুদ্র ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এখন 4th ইয়ারে, আর উদ্ভাস উন্মেষ উত্তরণের ইংলিশ ইনস্ট্রাক্টর। সো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই এবং প্যারাগ্রাফের যে গাইডলাইন গুলো আছে প্যারাগ্রাফ লেখার পূর্বে সেগুলি একটু দেখে নেই। সো রাইটিং প্যারাগ্রাফস, প্যারাগ্রাফ রাইটিং ব্যাপারটা আসলে কেমন একটু আলোচনা করে নিই। এ প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্সেস হুইচ ডিল উইথ আ সেন্ট্রাল আইডিয়া। তার মানে একটা প্যারাগ্রাফে যে টাইটেলটা দেওয়া থাকে, এই টাইটেলটা হচ্ছে আমার একটা সেন্ট্রাল আইডিয়া বা কেন্দ্রীয় একটা ধারণা। এই ধারণার উপর বেস করে আমি কিছু সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্স গুলা অবশ্যই একটা আরেকটার সাথে রিলেটেড হবে। অর্থাৎ আমার যে বিষয়ের উপরে, যে সেন্ট্রাল আইডিয়াটার উপরে আমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, এই সেন্ট্রাল আইডিয়ার সাথে প্রাসঙ্গিক এবং সম্পর্কিত অর্থাৎ রিলেটেড কিছু সেন্টেন্স আমাকে লিখতে হবে। অ্যান্ড সেই সেন্টেন্স গুলার মাধ্যমে আমাকে একটা কমপ্লিট সেন্স তৈরি করতে হবে ওই যে সেন্ট্রাল আইডিয়া সেটা সম্পর্কে। অর্থাৎ একদম পরিপূর্ণ একটা ধারণা আমাকে তৈরি করতে হবে সেন্ট্রাল আইডিয়া বা যেই তোমাকে কি ওয়ার্ডটা বা কি সেন্টেন্সটা দেওয়া হয়েছে প্যারাগ্রাফ লেখার জন্য। ওকে, এবার দেখো, একটি প্যারাগ্রাফে শুধুমাত্র একটা সেন্ট্রাল আইডি থাকে। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। এখানে কিন্তু তোমার অবশ্যই জানতে হবে প্যারাগ্রাফে কিন্তু মোর দ্যান ওয়ান আইডিয়া থাকতে পারে না। তার মানে তোমাকে ধরো লিখতে বলা হয়েছে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে, তুমি এনভায়রনমেন্ট পলিউশন কি জিনিস লিখলা, তারপর এনভায়রনমেন্ট পলিউশন গুলার মধ্যে কি কি ইনক্লুডেড রয়েছে, এনভায়রনমেন্টের এলিমেন্ট গুলা কি কি, লাইক ওয়াটার, এয়ার, তারপর হচ্ছে আমাদের ফ্র্যাগ্রেন্স অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি আরো এরকম যত ধরনের এনভায়রনমেন্টাল ব্যাপারগুলো আছে এগুলা নিয়ে যে দূষণগুলা, এগুলো যেমন ইনক্লুড করতে পারি। তারপর আমরা বলতে পারি ওয়াটার পলিউশনটা কিভাবে হচ্ছে, এয়ার পলিউশনটা কিভাবে হচ্ছে, সো অডর পলিউশনটা কিভাবে হচ্ছে, মানে তোমার দুর্গন্ধটা কিভাবে তৈরি হচ্ছে পরিবেশে, তারপর আমাদের যে সয়েল পলিউশন কিভাবে হচ্ছে। তো সবকিছু বলার পরে আমি কিন্তু লিখবো যে আমার এই পলিউশন গুলা প্রিভেনশন গুলা কি কি হইতে পারে, এই পলিউশন গুলার কারণে কি কি সমস্যা পরিবেশে হচ্ছে এবং ভবিষ্যতে কি কি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই যে সমস্যাটা এটা কিভাবে সমাধান করা যায় সেটা বলার পরে আমি কিন্তু আমার ফার্স্টে যে লাইনটা লিখেছিলাম যেমন এই এই ব্যাপারগুলা হলে আমরা সেটাকে এনভায়রনমেন্ট পলিউশন বলি। আর এটার সাথে কিছু সাপোর্টিং সেন্টেন্স আমাদেরকে লিখতে হয়েছিল, যেমন যে আমরা ওইখানে লিখবো এরকম বলতে হইতো যে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সো আমরা শেষে এসেও কিন্তু এরকম একটা কনক্লুশন আমাদেরকে টানতে হয় যে আসলে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে পরিবেশে অনেক মারাত্মক একটা ক্ষতি হয়ে যাচ্ছে। সো এই যে একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম এর মধ্যে কিন্তু আমরা একটা টপিক জাস্ট এনভায়রনমেন্ট পলিউশন এর মধ্যেই সীমাবদ্ধ থেকেছি, অর্থাৎ একটা মাত্র আইডিয়ার মধ্যেই। আমরা এখান থেকে যদি ফ্ল্যাকচুয়েট করে একটু অন্যদিকে চলে যাই, লাইক আমাদের মানুষ হিউম্যান অ্যাক্টিভিটিস নিয়ে অতিরিক্ত বলা শুরু করে যে মানুষ আসলে কি কি করছে, কিভাবে ইয়া করছে, মানে পরিবেশ দূষণ করছে। তারপর হচ্ছে আমি যদি বলি এইগুলা নিয়ে যদি শুধু বলতেই থাকি, শুধু পরিবেশ দূষণ মানুষ কিভাবে করছে এবং কিভাবে মানুষের এই কাজগুলো বন্ধ করা যায়, শুধু এইভাবে এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু আমার একটা কমপ্লিট যে আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া ছিল এনভায়রনমেন্ট পলিউশন, সেখান থেকে বের হয়ে মানুষের কর্মকাণ্ড নিয়ে আমি বেশি ব্যস্ত হয়ে পড়লাম। সো সব দিকেই তোমাকে ফোকাস করতে হবে, কিন্তু তোমার সেন্ট্রাল ফোকাস থাকবে একদিকেই, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। তো এইটা তোমার জন্য একটা এক্সাম্পল ছিল, আলোচনা করে দিলাম যে এরকম একটা সেন্ট্রাল আইডিয়ার মধ্যে তোমাকে লিখতে হবে প্যারাগ্রাফ। তারপরে দেখো, যদি একাধিক সেন্ট্রাল আইডিয়া থাকে তবে সেটাকে আর প্যারাগ্রাফ বলা যাবে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। একাধিক আইডিয়া কিন্তু এখানে থাকতে পারবে না। একটি সুলেখিত প্যারাগ্রাফের তিনটা অংশ থাকে, অর্থাৎ একটা তুমি যদি সুন্দর প্যারাগ্রাফ লিখতে যাও তোমাকে কল্পনার ধরে নিতে হবে প্যারাগ্রাফের কয়টা অংশ আছে ভাইয়া, তিনটা অংশ। একটা হচ্ছে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স, বা যেই সেন্টেন্সটার মাধ্যমে আমরা একদম প্যারাগ্রাফটাকে কমপ্লিট সেন্স তৈরি করি, ফার্স্ট সেন্টেন্সের মাধ্যমে, এটাকে আমরা বলি হচ্ছে একটা টপিক সেন্টেন্স। এরপর লিখি বডি, এই বডিতে অ্যাকচুয়ালি আমরা টপিক সেন্টেন্সের সাপোর্টিং সেন্টেন্স গুলা লিখি। ফর এক্সাম্পল আমরা টপিক সেন্টেন্সের মধ্যে যদি বলি যে পরিবেশ দূষণ আসলেই আমাদের
এই মানব সভ্যতার জন্য অথবা পৃথিবীতে বেঁচে থাকা যত প্রাণী আছে সবার জন্য বিশাল এক হুমকি স্বরূপ। তো এই কথাটা যখন বললাম তখন আমাদেরকে কিন্তু আরো দুই একটা সেন্টেন্স অ্যাড করতে হবে যে কি কি হুমকি মানুষ পেতে যাচ্ছে। লাইক আমাদের দেখা যায় যে পরিবেশ দূষণের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি কি সমস্যাগুলো হচ্ছে, এবং এই একটা একটা করে যদি এই সেন্টেন্সটা সাপোর্টিং সেন্টেন্স আমি লিখে ফেলি তবে আমার কিন্তু একটা বডি তৈরি হয়ে যাবে। লাইক এরপর যদি আমাকে একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয় যে ধরো এনভায়রনমেন্ট পলিউশন এটা একটা কজ এন্ড ইফেক্ট, তো এটার কারণগুলা কি কি, আবার এটা কি কি ইফেক্ট পরিবেশের উপরে ফেলছে বা মানুষের উপরে কিংবা প্রাণীদের উপরে ফেলছে। তো এই সবগুলা ব্যাপার কিন্তু আমাদের ইফেক্ট অর্থাৎ কজ আর ইফেক্ট লেখার পরে আমাদের কিছু সলিউশন দিতে হবে। এরপর যদি আমাকে একটা অন্য ধরনের একাডেমিক কোনো লিখতে বলে, যেমন হচ্ছে আমাদের স্কুল লাইব্রেরি একটা প্যারাগ্রাফ, এটা লিখতে বলে, তো এটার কজ এন্ড ইফেক্ট না, তো এটার বেনিফিশিয়াল দিকগুলা কি কি, আর এইটার বেনিফিশিয়াল দিকগুলার চিন্তা করার পরে আমরা এগুলার আরো উন্নয়নে কি কি পদক্ষেপ নিতে পারি। সো এই ধরনের প্যারাগ্রাফ গুলা কিন্তু এবার আলাদা। তো বডিতে আমরা অ্যাকচুয়ালি ফোকাস করবো যে প্যারাগ্রাফটা কোন ধরনের, এটা আইডেন্টিফাই করে নিয়ে সেই ধরনের কিছু সাপোর্টিং সেন্টেন্স লিখে আমরা প্যারাগ্রাফের চূড়ান্ত পর্যায়ে যাব। এন্ড চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা কনক্লুশন টানতে হবে। ওকে, এবার দেখো দ্য টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স জিনিসটা কি? সাধারণত প্যারাগ্রাফ শুরু হয় টপিক সেন্টেন্স দিয়ে, আমি তোমাদের সাথে আগেই বললাম। এবার প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু ও তার দৃষ্টিভঙ্গির উল্লেখ থাকে টপিক সেন্টেন্সে। অর্থাৎ তুমি প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি কি বিষয়ে লিখতে যাচ্ছ, একটা কমপ্লিট বা অ্যাবাউট কমপ্লিট অথবা অ্যাপ্রক্সিমেট কমপ্লিট একটা সেন্টেন্স কিন্তু তোমাকে শুরুতেই বলে দিতে হবে, যেটাকে আমরা বলছি একটা টপিক সেন্টেন্স। এন্ড এই টপিক সেন্টেন্সটি এমন ভাবে লিখতে হবে যেন প্রথম লাইনেই শিক্ষক প্যারাগ্রাফটিতে বিশেষভাবে আগ্রহী হন। দ্যাট মিনস তোমাকে একটা ইন্টারেস্টিং সেন্টেন্স এখানে লিখতে হবে, যে সেন্টেন্সটা তোমার টিচারকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। লাইক আমি যদি এই এনভায়রনমেন্ট পলিউশনের শুরুতে সংজ্ঞা দেই যে এই বিষয়টাকে এনভায়রনমেন্ট পলিউশন বলে, তাহলে আমার প্যারাগ্রাফটা কিন্তু আমার বাকি যত ফ্রেন্ডস আছে সবার মতো হয়ে যাবে। তাহলে আমি ব্যতিক্রম কি করতে পারি, যে আমার প্যারাগ্রাফের প্রতি আমার টিচারের একটা অন্যরকম অ্যাটেনশন চলে আসবে। ফর এক্সাম্পল, তুমি যদি এই যে এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে এই কথাটা বলো যে পৃথিবীতে যত জীবন্ত সত্তা আছে সবার জন্য এনভায়রনমেন্ট পলিউশন অস্তিত্বের বিলীন করার একটা উপায়, অর্থাৎ মানুষের এনভায়রনমেন্ট পলিউশনের কারণে মানুষ সহ পৃথিবীতে যত জীবন্ত প্রাণী আছে সবাই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। সো এই কথাটা যখন বললাম তখন কিন্তু আমার মধ্যে অটোমেটিক একটা ইন্টারেস্ট গ্রো করছে। দেখে আসি যে ও আসলে কি কি কারণে বলছে যে পৃথিবীর জীবন্ত সত্তাগুলা কি হচ্ছে, এক্সিস্ট, তার এক্সিস্টেন্স হারাচ্ছে বা তার অস্তিত্ব হারাচ্ছে। এরপর একটা একটা করে যখন লিখবো যে এই কারণে অলরেডি এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, এই কারণে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, এবং মানুষও কিন্তু, অন্যান্য প্রাণীও কিন্তু এই সমস্যাগুলো হলে এভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু আমার একটা আগ্রহ পূরণ হলো তোমার প্যারাগ্রাফের প্রতি, যার কারণে আমার এই অ্যাটেনশন একবার ঢুকে যাওয়ার কারণে তোমার প্যারাগ্রাফের প্রতি আমি কিন্তু পুরো প্যারাগ্রাফটা খুব মনোযোগ দিয়ে পড়বো। ওকে, এরপরে দেখো দ্য বডি অফ দ্য প্যারাগ্রাফ, যেটা বলছিলাম সাপোর্টিং সেন্টেন্স। বডি এখানে লিখতে হবে তোমাকে সাপোর্টিং সেন্টেন্স। তো সাপোর্টিং সেন্টেন্স গুলো তোমার প্যারাগ্রাফের যে প্রথম লাইনটা লিখেছিলে সেটাকে অবশ্যই সেটার সাথে ইন্টারকানেক্টেড হইতে হবে। এন্ড কনক্লুশনটা কেমন হবে, অর্থাৎ প্যারাগ্রাফটা আমরা কিভাবে শেষ করব। প্রত্যেকটি আদর্শ প্যারাগ্রাফের একটা সুন্দর কনক্লুশন থাকা প্রয়োজন, কারণ আমরা জানি যে শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য আমাদেরকে প্যারাগ্রাফ শেষ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে প্যারাগ্রাফটা যেন এমন ভাবে শেষ করি যেন আমার প্যারাগ্রাফের শেষ লাইনটা পড়ার পর মনে হয় যে না, আসলে আমার প্যারাগ্রাফটার প্রতি যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্টটা ফুলফিল হয়েছে, অর্থাৎ প্যারাগ্রাফটা ফুলফিল মনে হয় এরকম একটা সেন্টেন্স কিন্তু তোমাকে লিখতে হবে। এন্ড এটা লেখার উপায় কি? লেখার উপায় হচ্ছে তুমি একদম প্যারাগ্রাফের ফার্স্টে যে টপিক সেন্টেন্সটা লিখছিলা ওই টপিক সেন্টেন্সটাই তুমি যদি প্যারাফ্রেজ করে লেখো, প্যারাফ্রেজ বলতে আমি বুঝাইছি যে ওই কনসার্নটাকেই সাপোর্ট করে যদি কোনো সেন্টেন্স তুমি লিখতে পারো তবেই কিন্তু প্যারাগ্রাফটা মনে হয় যে ফুলফিল হয়েছে। ওকে, সো এই টপিক সেন্টেন্সের মূল বক্তব্যটাই তার মানে আবার পুনরুল্লেখ করা হয় এখানে অ্যাকচুয়ালি। তাহলে আমরা জানলাম যে কিভাবে আসলে একটা প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে আইডিয়া সাজিয়ে নিয়ে লেখা যায়। এইবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে আসি যে কিভাবে একটা প্যারাগ্রাফ লেখা যায়। একটা নর্মাল কোনো প্যারাগ্রাফ লিখি নাই, যে প্যারাগ্রাফটা অ্যাকচুয়ালি একটু ব্যতিক্রম, আহ, সেই এরকম একটা প্যারাগ্রাফ আমরা নিয়েছি এবং এটা লাইভ আমরা সলভ করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে যে আমি আসলে কিভাবে একটা প্যারাগ্রাফ এই গাইডলাইন গুলো মেনে লিখে ফেলি। সো দেখো কোশ্চেনটা কি করেছিল, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2020 সালে এই কোশ্চেনটা এসেছিল। এন্ড ইউ হ্যাভ সিন দ্যাট, তুমি দেখেছো যে ডেঙ্গু ফিভার ইজ টেকিং অ্যাওয়ে আ লট অফ লাইভস, টেকিং অ্যাওয়ে
a lot of lives from different districts in our country. তার মানে আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু জ্বর কি করছে, অনেক জীবন কেড়ে নিচ্ছে। নাও রাইট এ প্যারাগ্রাফ অন, এখন এই বিষয়ের উপর একটা প্যারাগ্রাফ লেখো যে হাউ টু ফাইট এগেইনস্ট ইট, এটার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হয় বা লড়াই করতে হয়, অ্যান্ড ফেস ইট, কিভাবে এটাকে মোকাবেলা করতে হয়। ডেঙ্গু, এই যে ডেঙ্গু যে রোগটা আছে, ডেঙ্গু জ্বর যে আছে, এটাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কি করতে পারি, এটাকে বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এবং এটাকে কিভাবে মোকাবেলা করতে পারি। ওকে, সো এখন কথাটা হচ্ছে ভাইয়া, এই যে শেষে বলছে রাইট এ প্যারাগ্রাফ অন, মানে হচ্ছে এই বিষয়ের উপর প্যারাগ্রাফ লেখো। তাহলে তুমি কি টাইটেল এইটা দিবে নাকি এইটা দিবে? ডেঙ্গু ফিভার দিবে। যদিও বলা হয়েছিল যে ডেঙ্গু ফিভার তোমার প্রতি বছর আমাদের দেশ থেকে অনেক মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু প্যারাগ্রাফ লিখতে বলেছে হাউ টু ফাইট এগেইনস্ট ইট এন্ড ফেস ইট, কিভাবে এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি এবং কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি। আমরা কোনটাকে টাইটেল হিসেবে নেব? দ্য ফ্যাক্ট ইজ হিয়ার, আমাদেরকে এই ব্যাপারটা জাস্ট মাথায় রাখতে হবে, জাস্ট এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো এইটা জাস্ট একটু মনে রাখবা, অ্যান্ড মনে রাখার পরে কিন্তু তোমার প্যারাগ্রাফের টাইটেল কিন্তু ডেঙ্গু ফিভারই হবে। ডেঙ্গু ফিভার সম্পর্কে অনেক রকম প্যারাগ্রাফ হতে পারে, লাইক ডেঙ্গু ফিভারের করণীয় গুলা কি কি আছে, কিন্তু তোমার ডেঙ্গু ফিভারের কিউর গুলা কি কি হইতে পারে, বা ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, তোমাকে বলা হয়েছে কিভাবে মোকাবেলা করবা এবং কিভাবে এটার বিরুদ্ধে যুদ্ধ করবা। দ্যাট মিনস তোমাকে এইটা জাস্ট পয়েন্ট গুলা ফোকাস রেখে প্যারাগ্রাফ লিখতে হবে ডেঙ্গু ফিভারের উপরে। ওকে, তাহলে আমরা এই ডেঙ্গু ফিভারের উপর লেখা শুরু করি একটা প্যারাগ্রাফ। তোমরা একটু খেয়াল করো। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভার মানে হচ্ছে ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গু জ্বর টপিকটার উপরে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। সো আমাদের শুরুতেই যেটা বলেছিলাম যে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, এন্ড টপিক সেন্টেন্সটা কেমন হতে পারে, আমরা শুরুতে এরকম বলতে পারি যে ডেঙ্গু ফিভার এ মস্কিটো, তোমরা জানো যে এটা একটা মশা বাহিত রোগ, মস্কুইটো বর্ন ইলনেস। একটা ব্যাপার মনে রাখবা, জ্বর কিন্তু কোনো রোগ না, অর্থাৎ জ্বর এক ধরনের অসুস্থতা, ইলনেস। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা অ্যাপোজিটিভ ইউজ করেছি, দেখো কমা দিয়েছি দুই পাশে, কমা দিলে এটাকে বলে অ্যাপোজিটিভ বা অতিরিক্ত পরিচয় ডেঙ্গু ফিভার সম্পর্কে। ডেঙ্গু ফিভার এ মস্কিটো বর্ন ইলনেস কজেস, মানে হচ্ছে ঘটায়, এ নাম্বার অফ premature deaths in our country, অর্থাৎ আমাদের দেশের ডেঙ্গু জ্বর একটা মশাবাহিত রোগ যেটা অনেক মানুষের অকাল মৃত্যু ঘটায় আমাদের দেশে। ওকে, তো এই যে টপ সেন্টেন্সটা লিখলাম, এখানে কিন্তু আমি একই সাথে বলেছি যে ডেঙ্গু জিনিসটা আসলে কি একটা মশাবাহিত রোগ, আবার বলেছি এই একই লাইনের মধ্যে যে এটা আসলে কি কি ক্ষতি করে থাকে মানুষের। হ্যাঁ, তো আমরা এরপরে এটাকে সাপোর্ট করে এমন একটা সেন্টেন্স লিখতে পারি যে ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট প্যানিক, মানে হচ্ছে এটা একটা বিশাল ভয়ের ব্যাপার। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট প্যানিক দ্যাট দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর ডেঙ্গু ফিভার। অর্থাৎ বললাম যে এটা একটা ভয়ের ব্যাপার। আমরা বললাম যে প্রথমে ডেঙ্গু জ্বর আসলে আমাদের দেশে অনেক মানুষের জীবন কেড়ে নেয়, এরপর বললাম যে এই যে এটা একটা ভয়ের ব্যাপার, যে এই যে ডেঙ্গু জ্বরের কোনো স্পেসিফিক চিকিৎসা পৃথিবীতে নেই। ওকে, তাহলে আমরা এরপরে আরো একটা সেন্টেন্স লিখতে পারি এরকম যে যেসব রোগী, অর্থাৎ যে একজন রোগী
যে হচ্ছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, এটাও কিন্তু আমরা বলতে পারি যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, সে একটা জীবনের বিশাল ঝুঁকির মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে আমরা এই কথাটা কিন্তু লিখতে পারি, দ্য পেশেন্ট, সাপোর্টিং সেন্টেন্স হিসাবে, দ্য পেশেন্ট হু ইজ affected by it তারপর বলতে পারি is in a life risk, অর্থাৎ আমরা বলতে পারি যে দ্য পেশেন্ট হু ইজ অ্যাফেক্টেড বাই ইট, মানে যে মানুষ, ওই রোগী যে এই রোগে আক্রান্ত, সে একটা জীবনের ঝুঁকির মধ্যে থাকে। ওকে, তারপরে আবার বলতে পারি ইফ, ইফ যেহেতু মাঝখানে আছে আমার কোনো কমার দরকার নেই, হি অর she is not under a care of hospital, অর্থাৎ যে ব্যক্তি এই যে বা যে রোগী এই রোগে আক্রান্ত, সে একটা জীবনের ঝুঁকির মধ্যে থাকে যদি তাকে একটা হসপিটালের যত্নের আওতায় না নেওয়া না হয়। তো এটা আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা প্রথমে বলেছিলাম যে এটা আমাদের দেশে মৃত্যু ঘটায়, তো মৃত্যু ঘটায়, তারপর একটা মৃত্যু একটা ভয়ের কারণ, এবং যে রোগী এটা আক্রান্ত হয় তার সে জীবনের ঝুঁকির মধ্যে থাকে। তো আমি একই ধরনের সেন্টেন্স কিন্তু, বা ওই যে প্রথম লাইন যে মৃত্যু ঘটায় ওটার সাথে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স গুলা লিখছি এখনো পর্যন্ত। ওকে, আচ্ছা, এরপর আমরা এটাও বলতে পারি সামটাইমস the patients die of মানে মারা যাওয়া কোনো রোগে die of this fever though they are in a proper care। তার মানে আমি এর আগে বলেছিলাম যে যে রোগী এটাতে আক্রান্ত সে জীবনের ঝুঁকির মধ্যে থাকে যদি তাকে হসপিটালে ভর্তি করা না হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একজন রোগীকে যদি সঠিক চিকিৎসা দেওয়া হয় তারপরও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়, কিন্তু কারণ ডেঙ্গু রোগের একদম যে ঠিকঠাক চিকিৎসাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, জাস্ট হসপিটালে রাখা হয় তার যত্নের কারণে। ওকে, এরপর আমরা এখনো পর্যন্ত মূল প্যারাগ্রাফে যাইনি, কারণ কি আমাদেরকে বলা হয়েছিল কিভাবে এটার বিরুদ্ধে ফাইট করতে হয়। আমরা জাস্ট একজন রোগীর পরিণতি সম্পর্কে এখনো পর্যন্ত বলছি। সো এখন আমরা বলতে পারি এনিওয়ে, যাই হোক, অ্যাজ ইট হ্যাজ, আমরা আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছি, প্যারাগ্রাফ যেটা গাইড করা হয়েছে, অ্যাজ ইট হ্যাজ নো ট্রিটমেন্ট ইয়েট, মানে যেটা যেহেতু এখনো পর্যন্ত এর কোনো চিকিৎসা নেই, উই শুড ট্রাই টু প্রিভেন্ট ইট, উই শুড try to prevent it through creating awareness among people। এখন আমরা আসছি যে কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি, মোকাবিলা করতে পারি। দেখো, আমরা বলেছি যে যেহেতু এখনো পর্যন্ত এটার কোনো চিকিৎসা নেই, তাই উই শুড ট্রাই টু প্রিভেন্ট ইট থ্রু ক্রিয়েটিং অ্যাওয়ারনেস এবং পিপল, অর্থাৎ মানুষের মধ্যে কি সচেতনতা সৃষ্টি করে আমাদেরকে এটা প্রতিরোধ করার চেষ্টা করা উচিত। এবার দেখো কি বলেছে, অনলি বাই অ্যাওয়ারনেস উই ক্যান ফাইট এগেইনস্ট ইট অ্যান্ড ফেস ইট। ওকে, তার মানে এটা কিন্তু আমার এর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। অ্যান্ড অ্যাজ ডেঙ্গু ভাইরাসেস ক্যান আর স্প্রিড টু পিপল থ্রু দ্য বাইট অফ অ্যান ইনফেক্টেড এডিস স্পেসিস মসকিউটো, দ্যাট মিনস হচ্ছে যেই সব মশাই
মশা কিন্তু এই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত, এবং যারা হচ্ছে এডিস মশা তাদের দ্বারাই কিন্তু এই আমাদের এই ডেঙ্গু জ্বরটা হয়ে থাকে তাদের কামড়েই। সো এদের যে বাসস্থান আছে সেই বাসস্থান কিন্তু আমাদের শুরুতেই ধ্বংস করতে হবে অ্যাওয়ারনেসের মধ্যে। এটা কিন্তু প্রথম যে স্টেপ এটা হিসেবে যাইতে পারে। সো অ্যাজ ডেঙ্গু ভাইরাসেস আর স্প্রেড, dengue viruses are spread to people through the bite of an infected Aedes mosquito। যেহেতু একটি আক্রান্ত এডিস মশার কামড়ে এই ভাইরাসটা ছড়ায়, at first সচেতনতার মধ্যে কি আছে? at first we have to destroy the domiciles মানে কি? আবাসস্থল। domiciles of this insect, অর্থাৎ এই পতঙ্গটার আবাসস্থল আমাদেরকে প্রথমে ধ্বংস করতে হবে। and to destroy their domiciles we have to clean all the stagnant water surroundings our house, অর্থাৎ আমাদের বাসার পাশে জমে থাকা যত পানি আছে, জমে থাকা পানিগুলা কিন্তু কি করতে হবে? আমাদেরকে পরিষ্কার করতে হবে নিয়মিত। তাহলে আমরা বলতেই পারি যে to destroy their domiciles, we have to clean regularly all the stagnant water surroundings our house, অর্থাৎ এই যে তাদের যে বাসস্থান ধ্বংস করার জন্য আমাদেরকে নিয়মিত পরিষ্কার করতে হবে সকল জমে থাকা পানি, আমাদের বাড়ির জমে থাকা সকল পানি। ওকে, এবার দেখো ফ্লাওয়ার পট, তারপর হচ্ছে ব্যালকনি, আমাদের কোন কোন জায়গায় বেসিকলি হচ্ছে পানিগুলো জমে থাকে? একটা হচ্ছে ফ্লাওয়ার পট বা আমাদের যে ফুলের টব আছে, তারপর আমাদের ব্যালকনিতে অনেক সময় দেখা যায় যে পানি জমে আছে। এরপর ওয়াশরুমের যে ফ্লোর থাকে সে ফ্লোরের মধ্যে কিন্তু আমাদের পানি জমে থাকতে পারে। অ্যান্ড অল দ্য ওয়েট প্লেস, মানে আমাদের বাড়িতে যত হচ্ছে ভেজা জায়গাগুলো আছে সবগুলাকে কিন্তু আমাদেরকে কি রাখতে হবে? ড্রাই বা শুষ্ক রাখতে হবে, যাতে কোনোভাবেই সেখানে পানি জমে না থাকে। কারণ তোমরা জানো যে ডেঙ্গু মশা হচ্ছে কোথায় জন্মে? পরিষ্কার পানিতে জন্মে। তারা কিন্তু নোংরা ডোবা পানিতে কিন্তু ডেঙ্গু মশার জন্ম হয় না। তোমরা অনেক সময় মনে করতে পারো আমার বাসায় যে পানি আছে এটা তো পরিষ্কার, এখানে কিভাবে মশা হবে? হ্যাঁ, এই জায়গায় যে মশাগুলার লার্ভা জমা হয় বা তারা যে ব্রিডিং গুলা করে সেগুলা থেকে কিন্তু ডেঙ্গু মশার জন্ম হয়। ওকে, সো আমরা এটা কিন্তু লিখতেই পারি, যেহেতু আমাদেরকে বলে যে কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি। সো আমাদের লিখতে হবে যে ফ্লাওয়ার পট, তারপর হচ্ছে তোমার ব্যালকনি, তারপর হচ্ছে ওয়াশরুম ফ্লোর and all the wet places of our house should be kept dry, অর্থাৎ আমাদেরকে এই স্থানগুলা কি করতে হবে? পরিষ্কার রাখা উচিত। এবার দেখো নর্মালি দিস মসকিউটোস, তোমরা কিন্তু জানো যে এই যে মশাগুলা, এডিস মশাগুলা, এগুলা কখন কামড়ায়? এগুলা হচ্ছে সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি, অর্থাৎ আমরা যখন হালকা হালকা আলো শুরু হয় তখন থেকে হচ্ছে এডিস মশার কামড় শুরু হয়। এন্ড হচ্ছে এটা দেখা যায় যে 9টা-10টা পর্যন্ত চলে, অর্থাৎ মর্নিং এর টাইমটাতে এডিস মশা কামড়ায়। এন্ড হচ্ছে বিকালে দেখা গেছে যে তোমার যখন সূর্যাস্ত হয়, সূর্যাস্তের আগ থেকে কিন্তু কি হয়? এই যে এডিস মশা এগুলা কামড়ানো শুরু করে। সো আমাদেরকে কিন্তু যখন এই টাইমে যদি
কেউ অসুস্থ থাকে, শুয়ে থাকে বা কিংবা ঘুমায় থাকে, তাকে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঘুমাতে হবে। লাইক তাকে একটা মশারি টানাইতে হবে, তাকে অথবা স্প্রে করতে হবে রুম। এই ধরনের প্রোটেকশন গুলা কিন্তু তাকে ইউজ করতে হবে। সো উই শুড, এখানে কিন্তু আমরা একটা সেন্টেন্স ব্যবহার করতে হবে, নরমালি these mosquitoes bite in the morning and in the evening part of the day. So আমরা কিন্তু লিখতেই পারি we should use mosquito net and আমাদেরকে কি করতে হবে, মশার ইয়া করতে হবে, মশার যেই নেট, মশারি যে আছে, মসকিউটো নেট বা মশারি যেটা আছে এটা ইউজ করতে হবে, অথবা মসকুইটো স্প্রে, আমাদেরকে স্প্রে ইউজ করতে হবে, মসকুইটো স্প্রে ইউজ করতে হবে বিফোর স্লিপিং এট দিস টাইমস, অর্থাৎ এই সময়গুলোতে ঘুমানোর পূর্বে এই কাজগুলো করতে হবে, বিফোর স্লিপিং এট দিস টাইমস, মানে এই সময়গুলোতে। হ্যাঁ, ওকে। এরপরে দেখো, যদি একজন এত প্রোটেকশনের পরেও আক্রান্ত হয়ে যায়, তার মানে কিভাবে ডেঙ্গু মশা আমরা মোকাবেলা করা যায় সেটা লিখলাম, কিন্তু ফাইট কিভাবে করতে হয়, যুদ্ধ কিভাবে করতে হয়, একজন ব্যক্তি যদি আক্রান্ত হয়ে যায় তবে তার করণীয় কি ভাইয়া? সো সে কিন্তু ফলো দিস ইনস্ট্রাকশনস, মানে আমার যেই ইনস্ট্রাকশন গুলো আমি দিব সেই ইনস্ট্রাকশন গুলো কিন্তু তাকে ফলো করতে হবে। সো আমি দেখো বলছি যে ইফ anyone is affected by this fever, he or she can follow these instructions, অর্থাৎ সে কি করতে পারে, ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারে। আমরা এখানে দিতে পারি যে নাম্বার 1, টেকিং পেইন কিলার্স, কারণ তোমরা জানো যে যখন ডেঙ্গু জ্বর হয় তখন কিন্তু হাতে পায়ের জয়েন্টে প্রচুর ব্যথা হয়। সো তখন কিন্তু পেইন কিলার খেয়ে ব্যথা কমানো যেতে পারে। তার পাশাপাশি হচ্ছে প্রচুর লিকুইড খেতে হয়, কারণ তোমরা জানো যে মানবদেহে যে প্লাটলেট থাকে, সেই প্লাটলেট কিন্তু ডেঙ্গু যে ভাইরাস আছে, ভাইরাস কিন্তু প্লাটলেট গুলো ভেঙে দেয়, আর প্লাটলেট ভেঙে দিলে মানুষের রক্ত অনেক পাতলা হয়ে যায়, ফলে মানুষ কিন্তু ব্লিডিং হয়ে মারা যেতে পারে। এই জন্য আমাদেরকে ওই সময় কিন্তু কি করতে হবে, প্রচুর পরিমাণে লিকুইড খাইতে হবে, হ্যাভিং লিকুইড ডায়েটস, liquid diets and remaining under remaining under hospitalized observation, তার মানে তাকে হাসপাতালের অবজারভেশনে থাকতে হবে। তার পাশাপাশি আমাদেরকে কিন্তু আরেকটা ব্যাপারে সচেতন থাকতে হবে, যেহেতু আমাদের এই রোগটার কোনো চিকিৎসা নেই, পাশাপাশি এই যে ডেঙ্গু ভাইরাস, এটার কোনো টিকাও বের হয়নি। আমাদের এটার বিরুদ্ধে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম বা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে কিন্তু বুস্ট করে রাখতে হবে বা বাড়াইতে হবে, যাতে ডেঙ্গু জ্বর হলেও আমাদেরকে খুব বেশি কাবু করতে না পারে। তার জন্য আমাদের ইমিউন সিস্টেম বাড়াইতে হবে কি খেয়ে, আমাদেরকে ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য এবং আমাদেরকে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, আমাদেরকে ফ্রুটস খাইতে হবে। তো এইগুলা খেয়ে খেয়ে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে যদি হার্ড করে রাখি বা বুস্ট করে রাখি, তবে কিন্তু আমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বা মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যায়। সো আমরা আমরা এটাও লিখতে পারি যে বিসাইডস, মানে পাশাপাশি, সবের পাশাপাশি, উই অল শুড, মানে আমাদের সবার উচিত, টেক
ব্যালেন্সড ফুড, তারপর হচ্ছে ফ্রুটস, আমাদের কি খাওয়া উচিত? ফ্রুটস খাওয়া উচিত, অ্যান্ড seafoods to boost our immune system. ওকে, আমরা এটাও লিখতে পারি যে ভিটামিন ডি from sunlight is also the best immune system booster. তার মানে ভিটামিন ডি ফ্রম সানলাইট, সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি আছে এটাও কিন্তু আমাদের ইমিউন সিস্টেম সবচেয়ে ভালো হচ্ছে ইমিউন সিস্টেম বুস্টার। ওকে, তারপরে আমরা কিন্তু এটা লিখতে পারি যে হচ্ছে আমরা এটা লিখতে পারি যে উই ক্যান অলসো স্প্রেড দিস টাইপস অফ অ্যাওয়ারনেস। তার মানে যে আমরা যে সচেতনতার গুলার কথা বললাম এগুলা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের দেশের মানুষের জীবন রক্ষা করতে। সো আমরা কিন্তু এটা লিখতেই পারি যে উই ক্যান spread these awarenesses to our countrymen to save their lives, তাদের জীবন রক্ষা করতে আমরা তাদের মধ্যে এই যে সচেতনতাগুলা কিন্তু ছড়িয়ে দিতে পারি। and through these actions, মানে এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি বলতো? through these actions, মানে এই কাজগুলোর মাধ্যমে we can fight and face against ডেঙ্গু ফিভার। দেখো আমাদেরকে যে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে, যে বিষয়টার উপর ভিত্তি করে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল, অর্থাৎ কিভাবে আমরা এটাকে ফেস করতে পারি, কিভাবে আমরা এটাকে আহ আবার ফাইটও করতে পারি এটার বিরুদ্ধে, সো সেটাই কিন্তু আমাদেরকে প্যারাগ্রাফে লিখতে বলা হয়েছে। আর এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু প্রতি বছর দেশে কতজন মারা যাচ্ছে, কি কি অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, আমাদের হসপিটাল গুলার কি কি কন্ডিশন, তো সবকিছু এগুলা কিন্তু লিখতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম প্যারাগ্রাফের একটা সেন্ট্রাল আইডিয়া থাকে, এই সেন্ট্রাল আইডিয়াটা ঠিক রাখার জন্য যে আমরা কিন্তু শুধুমাত্র এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থেকেছি যে কিভাবে আমরা ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি এবং কিভাবে আমরা এটাকে মোকাবেলা করতে পারি। পাশাপাশি আমরা আরো কয়েকটা বিষয় এখানে দরকারের জন্য নিয়ে এসেছি যে এটা আমাদের মানুষের জন্য কতটা হুমকি স্বরূপ, সেটাও কিন্তু আমরা লিখেছি। সো এই ছিল হচ্ছে আমাদের ডেঙ্গু ফিভার নিয়ে প্যারাগ্রাফ। সো আমাদের আরো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি আমরা এখানে, সেটা হলো যে বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল এটাও, সেটা হলো ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারাগ্রাফটা এখন আমরা লিখবো ইন দ্য সেম ওয়ে। সো আমাদের এখনকার যে প্যারাগ্রাফটা লিখবো আমরা সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। আর সরি টু সেই যে তোমরা যখন প্যারাগ্রাফ লিখবে একটা ব্যাপার খুব ভালো মতো খেয়াল রাখবা, সেটা হলো যে তোমরা যে প্যারাগ্রাফের টাইটেলটা লিখছো এই টাইটেল লেখার সময় যতগুলা ওয়ার্ড আছে ট্রি প্লান্টেশন, সবগুলা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা আছে পি এন্ড টি এগুলা বড় হাতে লিখবা, শুধুমাত্র প্রিপোজিশন এবং কনজাংশন বাদে। আমরা যদি এরকম লিখি যে তোমার আরেকটা প্যারাগ্রাফ যদি এরকম হতো এটিকেট এন্ড ম্যানার, ধরো এটিকেট অ্যান্ড ম্যানার, এখানে দেখো এটিকেট এন্ড ম্যানার যে প্যারাগ্রাফটা লিখেছি মাঝখানে যে এন্ডটা ছিল এটা কিন্তু ছোট হাতে লিখেছি। এরকম প্রিপোজিশন আর হচ্ছে তোমার কনজাংশন যেগুলো আছে, প্রিপোজিশন আর কনজাংশন গুলা আর সবসময় কিন্তু তোমাকে কি করতে হবে, স্মল লেটারে লিখতে হবে। ওকে,
এগুলা কিন্তু টাইটেল লেখার সময় খেয়াল রাখতে হবে, স্মল লেটারে লিখতে হবে। ওকে, সো আমরা ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ লিখবো। এখন লেখার আগে আমাদেরকে ট্রি প্লান্টেশন সম্পর্কে একটা সেন্স বা প্ল্যানিং আমাদের করা দরকার, যে আসলে ট্রি প্লান্টেশন জিনিসটা কি, ট্রি প্লান্টেশনের সম্পর্কে কি এমন একটা সেন্টেন্স, শপিং সেন্টেন্স আমরা দিতে পারি যে সেন্টেন্সটা দিলে আমার টিচারের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে। ট্রি প্লান্টেশন মানে কিন্তু আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি যে প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ ইন এ প্ল্যানিং ওয়ে, অর্থাৎ একটা পরিকল্পিত উপায়ে কি করা, অনেক অনেক বেশি গাছ রোপণ করে, এটাকে আমরা হচ্ছে বলি ট্রি প্লান্টেশন। তো এই সংজ্ঞাটা তো ভাইয়া সবাই লিখবে, তাহলে আমি কি এমন ডিফারেন্ট বলতে পারি যেটার কারণে আমার টিচারের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করবে টপিক সেন্টেন্স দেখে। সো এরকম একটা টপিক সেন্টেন্স আমি তোমাদেরকে আইডিয়া দিতে পারি, তোমরা চাইলে নিজেদের মতো একটা আইডিয়া ক্রিয়েট করতে পারো, জাস্ট লাইক দিস ট্রি প্লান্টেশন। সো ট্রি প্লান্টেশন আওয়ার, এরকম যদি লিখি যে আওয়ার এক্সিস্টেন্স অন দিস প্ল্যানেট, মানে হচ্ছে এই পৃথিবীতে, ইজ আনইমাজিনেবল উইদাউট ট্রি। অর্থাৎ এই কথাটা যদি আমরা শুরুতেই বলি যে এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব অকল্পনীয় গাছ ছাড়া, এই কথাটা কিন্তু আমরা শুরুতেই গাছের একটা গুরুত্ব বুঝাই দিলাম টিচারকে। এখন তার আমার মধ্যে একটা ইন্টারেস্ট জাগতেই পারে, আচ্ছা ও কেন বললো যে আসলে ট্রি ছাড়া আমাদের এই প্ল্যানেটটা অকল্পনীয়, প্ল্যানের অস্তিত্বটা দেখে আসি একটু। হ্যাঁ, আমরা এটার সাপোর্টিং সেন্টেন্স আরো একটা লিখতে পারি, ইভেন, এমনকি, ইভেন নো ফনা, তোমরা ফনা মানে জানো যে কোনো প্রাণী, নো ফনা ক্যান এক্সিস্ট ফর a single moment in the absence of trees। অর্থাৎ এমনকি কোনো আমরা কিন্তু বলতে পারি এমনকি কোনো প্রাণী তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না ফর আ সিঙ্গেল মোমেন্ট, মানে একটা মুহূর্তের জন্য, ইন দ্য অ্যাবসেন্স অফ ট্রিজ, অর্থাৎ গাছের উপস্থিতি ছাড়া। গাছের উপস্থিতি ছাড়া কিন্তু পৃথিবীর কোনো প্রাণী এক মুহূর্ত টিকে থাকতে পারে না। আমরা নিজেদের কথা যেমন বলেছিলাম মানুষ হিসেবে যে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে অকল্পনীয়, পাশাপাশি আমরা এখন কি করলাম, তার সাপোর্টিং সেন্টেন্স একটা আরেকটা লিখলাম যে পৃথিবীর কোনো প্রাণী কিন্তু সেটা পারে না। আচ্ছা, এইবার কিন্তু আমরা বলতে পারি ট্রি প্লান্টেশন মিন্স, এই কথাটা আমরা বলতে পারি ট্রি প্লান্টেশন স্ট্যান্ডস ফর, মিন্স না লিখে আমরা লিখতে পারি স্ট্যান্ডস ফর অথবা রেফার্স টু, মানে হচ্ছে ট্রি প্লান্টেশন বলতে বোঝায় স্ট্যান্ডস ফর প্ল্যান্টিং ট্রিজ more and more in a planned way, মানে হচ্ছে পরিকল্পিত উপায়ে। ঠিক আছে, অর্থাৎ আমরা ট্রি প্লান্টেশন বলতে বোঝাই হচ্ছে প্ল্যান্টিং ট্রিজ, মানে গাছ রোপণ করা, মোর অ্যান্ড মোর, অনেক থেকে অনেক বেশি কি করা, গাছ রোপণ করা, ইন এ প্ল্যানিং ওয়ে অথবা ইন এ প্ল্যান্ড ওয়ে, যার অর্থ হচ্ছে বোঝাচ্ছে যে পরিকল্পিত উপায়ে আমরা অনেক অনেক বেশি যখন গাছ লাগাই তখন এটাকে বলি হচ্ছে ট্রি প্লান্টেশন। এখন আহ এই যে ট্রি প্লান্টেশন এটাকে আমরা বলি, সো এরপরে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি যে nowadays we are in a great ecological threat just because of losing our forest areas from
দিস আর্থ। অর্থাৎ আমরা একটা বাস্তুতান্ত্রিক ঝুঁকির মধ্যে দিয়ে আছি বিশাল পরিমাণে। এটা কিসের কারণে? আমাদের যে বনাঞ্চল ছিল, বনাঞ্চল গুলার বিলুপ্তির কারণে। ওকে, সো এই কথাটা কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি যে আচ্ছা, সো আমরা এটা কিন্তু এখানে লিখতেই পারি। পাশাপাশি আমরা এখন গাছের গুরুত্বটা আমরা লিখতে পারি। হ্যাঁ, আমরা এই কথাটা এইভাবে লিখতে পারি, হাউ এভার, যাই হোক, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ গাছ হলো আমাদের কি প্রকৃত বন্ধু। এইবার আমরা গাছ কেন প্রকৃত বন্ধু, কিভাবে প্রকৃত বন্ধু, এটা কিন্তু লিখতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা বলতেই পারি যে দে প্রোভাইড আস, দে প্রোভাইড আস অক্সিজেন হুইচ ইজ ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক যেটা, ফর অল দ্য লিভিং বিংস। তার মানে হচ্ছে গাছ কি করে? আমাদেরকে অক্সিজেন দেয়, যেটা আসলে পৃথিবীতে বেঁচে থাকা যত বা প্রাণ আছে এমন সকল বস্তুর জন্যই কিন্তু জরুরি অক্সিজেনটা। তারপরে আমরা লিখতে পারি দে অলসো সাপোর্ট আস প্রোভাইডিং, আমরা বলতে পারি প্রোভাইডিং ফুড, শেল্টার, তারপর হচ্ছে উড অ্যান্ড ফার্নিচার এটসেট্রা। আচ্ছা, আমাদেরকে এরকম আরো অনেক কিছু দিয়ে, খাদ্য, তারপর হচ্ছে আমাদেরকে শেল্টার দিয়ে, আমাদের আশ্রয় দিয়ে, আমাদেরকে কাঠ দিয়ে, আমাদেরকে ফার্নিচার দিয়ে কিন্তু গাছ কি করে? আমাদেরকে সাপোর্ট করে থাকে। হ্যাঁ, সো আমরা এটা লিখতেই পারি, দে আর ন্যাচারাল এয়ার ফিল্টার্স এন্ড নয়েজ সেফগার্ডস। তার মানে হচ্ছে এটা আমাদের কি জন্য, কি একটা প্রাকৃতিক এয়ার ফিল্টার বা প্রাকৃতিক বাতাস পরিশোধক। এটাও কিন্তু আমরা লিখতে পারি, দে আর natural air filters and noise, এটা কিন্তু শব্দ নয়েজ সেফগার্ড বা শব্দ দূষণ থেকে কিন্তু রক্ষা করে আমাদেরকে। সেফ, জি ইউ এ আর টি এস, লাইফ সেফগার্ডস। তারপর হচ্ছে এরিয়াজ হ্যাভিং এ থিক স্টেট অফ ট্রিজ, মানে হচ্ছে যেসব এলাকায় কি রয়েছে, অনেক বেশি গাছপালা রয়েছে। আর সিন টু বি লেস লাউড অ্যান্ড জেনারেলি হ্যাভিং ক্লিনার এয়ার দ্যান দ্য জোনস উইদাউট ট্রিজ। তার মানে এটাও কিন্তু আমরা লিখতে পারি, যেসব অঞ্চলে কি রয়েছে, অনেক বেশি গাছ রয়েছে, সেই এলাকা কিন্তু অনেক বেশি শান্ত থাকে, ট্রাঙ্কুয়েল থাকে। অ্যান্ড যেসব এরিয়াতে নেই, সেই সব জায়গা কিন্তু অনেক বেশি কি থাকে? নয়েজে পরিপূর্ণ থাকে। সো এই কথাটাও আমরা এখানে লিখতে পারি, এরিয়াজ হ্যাভিং থিক, মানে হচ্ছে পরিমাণে বেশি বা মোটা, স্টেট অফ ট্রিজ আর seen to be less loud and generally having cleaner air than the zones without trees. ওকে, তার মানে হচ্ছে যেসব অঞ্চলে কি রয়েছে, অনেক বেশি গাছপালা রয়েছে, সেই এলাকাগুলো কম লাউড দেখা যায় বা কম শব্দ দেখা যায় সেসব এলাকায়, এন্ড জেনারেলি হ্যাভিং ক্লিনার এয়ার, এবং সাধারণত সেখানে কি দেখা যায়? পরিষ্কার বাতাস দেখা যায়, দেন দ্য জোনস উইদাউট ট্রিজ, মানে যেসব এলাকায় গাছপালা নেই সেসব এলাকার চেয়ে। সো আমরা কিন্তু এটাও বলতে পারি যে
ট্রি প্লান্টেশনটা আসলে when trees are planted মানে যখন ধরো গাছপালা তোমার লাগানো হয়, তারপর হচ্ছে the biodiversity of that zone is improved, তার মানে ওই এলাকার কি হয়, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কি হয়, অনেক বেশি উন্নত হয়। ইট অ্যাডভান্সেস মানে এটা কি করে, এগিয়ে দেয় দ্য ডেভেলপমেন্ট অফ স্পেসিস অ্যান্ড প্রিভেন্টস দেয়ার ডিপ্লেশন অর এক্সটিংশন, এটাও কিন্তু আমরা বলতে পারি, অর্থাৎ তাদের যে বিলুপ্তি সেটা কিন্তু ঠেকিয়ে দেয়। এই কথাগুলোর পাশাপাশি আমরা কিন্তু এখানে আরো কিছু লিখতে পারি, যে ট্রি লাইকওয়াইজ গিভস প্রোডাক্টস অফ দ্য সয়েল, তার মানে এটা কিন্তু আমাদেরকে সয়েলকে কি করে, অনেক বেশি প্রোটেক্ট করে। আবার আমরা এই যে আমাদের প্রাকৃতিক উপায়ে গাছ কি কি উপকার করে থাকে সেখানে সেটাও কিন্তু এখানে লিখতে পারি, যেমন ট্রিজ সেভ আস ফ্রম মেনি ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থেকেও কিন্তু গাছ আমাদেরকে রক্ষা করে। ন্যাচারাল ক্যালামিটিস ফর এক্সাম্পল। আরেকটা ব্যাপার তোমরা খেয়াল রাখবা, কখনো কিন্তু কন্ট্রাক্টেড ফার্ম, যেমন হচ্ছে যে ইজেন্ট তারপর হচ্ছে ওয়ারেন্ট, এই যে কন্ট্রাক্টেড ফর্ম গুলা, এগুলা কিন্তু প্যারাগ্রাফে সম্পূর্ণ ব্যান্ড, মানে কোনো ধরনের কন্ট্রাক্টেড ফর্ম প্যারাগ্রাফে ইউজ করা যায় না। আর কখনো প্যারাগ্রাফে তুমি একটার চেয়ে বেশি প্যারা করতে পারবে না। ফর এক্সাম্পল ন্যাচারাল ক্যালামিটিস, ফর এক্সাম্পল হচ্ছে তোমার ইরোশন, নদী ভাঙন থেকে রক্ষা করে গাছের শিকড় দিয়ে, তারপর হচ্ছে সাইক্লোন থেকে আমাদেরকে রক্ষা করে, তারপর হচ্ছে ফ্লাড থেকে রক্ষা করে, ফ্লাড এটসেট্রা। তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে গাছ। এন্ড এটা কিন্তু আমাদের কি করে, গ্লোবাল ওয়ার্মিং যেটা, এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কিভাবে সেটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে, বা কার্বন ডাইঅক্সাইড খুব পরিবেশ থেকে অ্যাবজর্ব করে। তোমরা জানো যে গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। ওকে, সো দে অলসো protect us from global ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা করে কিভাবে, অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা CO2 লিখতে পারি, অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ মেইনলি রেসপন্সিবল ফর টুডেজ highly warmed atmosphere। কারণ বর্তমান বায়ুমণ্ডল যে উত্তপ্ত, উচ্চ হারে উত্তপ্ত, এটার জন্য রেসপন্সিবল বা দায়ী কে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। হ্যাঁ, সেটাকে কি করে, অ্যাবজর্ব করে নিয়ে গাছ আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা করে। ওকে, সো এটাও কিন্তু আমরা লিখতে পারি। পাশাপাশি আমরা যেহেতু ট্রি প্লান্টেশনের কথা বলছি, সো ট্রি প্লান্টেশনের আমরা শুরুতে বলেছি গাছ কি কি উপকার করে আর গাছ না থাকলে কি কি ক্ষতি হয়। এখন হচ্ছে ট্রি প্লান্টেশনের জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। হ্যাঁ, সো আমরা কিন্তু এই গাছ আমাদের কি কি উপকার করে, এই ধরনের সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। পাশাপাশি আমরা আমাদের বাড়ির আশেপাশে আমরা কিন্তু প্রচুর গাছপালা লাগাতে পারি আমাদের বাড়ির চারদিক দিয়ে। এন্ড দেন হচ্ছে রাস্তার ধারে আমরা গাছ লাগাতে পারি। তারপর দেখা গেছে যে আমরা গাছ লাগানোর পাশাপাশি জায়গাগুলোতে আমরা কিন্তু যখন কোথাও থেকে একটা গাছ কোনো প্রয়োজনে কাটবো, তখন যেন একটার বিপরীতে 10টা করে গাছ বপন করতে পারি। সো এই জিনিসগুলা স্টেপগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা বিপর্যয় থেকে রোধ পাবে, এবং গাছপালা রোপণের ফলে আমাদের চারপাশের পরিবেশ অনেক বেশি ট্রাঙ্কুইল থাকবে, মানে শান্ত থাকবে, প্রশান্ত থাকবে, এবং মানুষের এবং পৃথিবীর যে লিভিং বিংস বা প্রাণী রয়েছে সবার কিন্তু পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখাও খুব সহজ হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা লিখতে পারি যে we can create awareness among people, informing them মানে তাদেরকে জানিয়ে বা অবগত করে, informing them
the benefits of trees and the bad effects of cutting down ট্রিজ, অর্থাৎ গাছ কেটে ফেলার যে ব্যাড ইফেক্ট গুলো আছে এগুলো যদি আমরা মানুষকে জানাইতে পারি তবে কিন্তু আমার যে ট্রি প্ল্যান্টেশন এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। এন্ড আমরা মানুষদেরকে কোথায় কোথায় গাছ লাগাতে বলতে পারি? সো উই ক্যান লার্ন we can teach them how and where trees should be planted. সো আমরা কিন্তু এখানে বলতেই পারি যে উই ক্যান টিচ দেম, আমরা তাদেরকে শেখাতে পারি হাউ, কিভাবে, এন্ড কোথায় ট্রিজ শুড বি প্ল্যান্টেড। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স আমরা লিখতে পারি, আমরা বলতে পারি যে কোথায়, ফর ইনস্ট্যান্স যে অ্যারাউন্ড আওয়ার হাউস। আচ্ছা, তারপর হচ্ছে corners of the road, ওকে, কর্নার্স অফ দ্য রোড। তারপর হচ্ছে আমরা নদী, যাতে নদী ভাঙন না হয় আমরা লিখতে পারি হচ্ছে তোমার ব্যাংক অফ দ্য রিভার, মানে নদীর তীরে, রিভার অ্যান্ড সি, এবং সমুদ্রের তীরেও কিন্তু আমরা কি করতে পারি, গাছ লাগাতে পারি। তারপর হচ্ছে ফর ইনস্ট্যান্স আমাদের কিভাবে প্ল্যান্টেড হওয়া উচিত, তারপরে প্ল্যান্টিং 10 trees, মানে হচ্ছে 10টা গাছ লাগানো, ইনস্টেড অফ, মানে পরিবর্তে, কাটিং 1 tree, এটসেট্রা। তার মানে প্ল্যান্টিং 10 trees ইনস্টেড অফ কাটিং 1 tree, মানে একটা গাছ কাটার পরিবর্তে 10টা গাছ লাগানো, এই যে ব্যাপারগুলা। তারপর হচ্ছে নদী এবং সাগরের ধারে গাছ লাগানো, তারপর হচ্ছে রাস্তার ধারে গাছ লাগানো, বাড়ির ধারে গাছ লাগানো। এই যে গাছ কিভাবে কোথায় লাগাবো, এই ধরনের সচেতনতা কিন্তু আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এভাবে কিন্তু we can save our planet and also save the living beings on this আর্থ। মানে এইভাবে আমরা কি করতে পারি, আমরা এই পৃথিবীটাকে রক্ষা করতে পারি এবং সেভ দ্য লিভিং বিংস অন দিস আর্থ, মানে পৃথিবীতে যত জীবন্ত সত্তা রয়েছে তাদেরকেও কিন্তু কি করতে পারি, রক্ষা করতে পারি এভাবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে প্যারাগ্রাফ। তোমরা জানলে যে কিভাবে আসলে ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফটা আসলে তোমরা লিখতে পারো। পাশাপাশি তোমাদের যদি কোনো আইডিয়া থাকে ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে সেটা কিন্তু তোমরা লিখতে পারো। এবং অবশ্যই যে কনক্লুশনটা লিখবা সেটা যেন তোমার কাছে মনে হয় যে না, তুমি যা কিছু লিখছো অ্যাটলিস্ট শেষে গিয়ে শেষ করছো, কিন্তু মাঝখানের যে টপিক গুলো লিখবা অবশ্যই কিন্তু একটা ধারাবাহিকতা বা একটা সিকোয়েন্স মেনটেন করে তোমরা প্যারাগ্রাফ গুলা লিখবা। এইবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্যারাগ্রাফ, ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন ইজ অ্যানাদার ম্যাটার অফ গ্রেট কনসার্ন অফ টুডেজ ওয়ার্ল্ড। অ্যান্ড ওয়াটার পলিউশন কি জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি নদীতে মানুষ এখন কি করছে, প্রচুর প্লাস্টিক ফেলছে। আমরা নিয়মিত যে প্লাস্টিক বোতলে কোকাকোলা খাচ্ছি, 7 আপ খাচ্ছি, যত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এরপর পাশাপাশি আমরা যে অয়েল গুলা বাসায় ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি বেড়ে গিয়েছে। এন্ড প্লাস্টিক গুলা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ব্যবহারের পরে কি করছি, নর্মালি ফেলে দিচ্ছি একটা আবর্জনা ঝুড়িতে, যেটা একসময় গিয়ে নদীতে পানিতে মিশছে,
এন্ড আমাদের পানি কিন্তু প্রতিনিয়ত দূষণ হচ্ছে। পাশাপাশি আমরা জমিতে যে কীটনাশকটা ব্যবহার করছি এটা কিন্তু বৃষ্টির পানিতে ধুয়ে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনসেক্টিসাইড বা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিষ। সো এই বিষটাকে তুমি কি করছো, পেস্টিসাইডটাকে তুমি কি করছো, যে তুমি এটাকে এক সময় ধুয়ে বৃষ্টির পানিতে তোমার কারণে গিয়ে নদীতে মিশছে, সাগরে মিশছে, সেখানকার পানিগুলা কিন্তু কি হচ্ছে, দূষিত হচ্ছে। আবার এটা তোমার বাড়ির আশেপাশে পুকুর খাল বিল যদি থাকে সেখানকার পানিও কিন্তু একইভাবে দূষণ করছে। সো এই ওয়াটার পলিউশনটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক কমন একটা ব্যাপার হয়ে গিয়ে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বে। সো ওয়াটার পলিউশনটাও তোমরা ইন দ্য সেম ওয়ে, জাস্ট যেমনি ট্রি প্লান্টেশনটা দেখাইলাম, ট্রি প্লান্টেশন একটা ভালো জিনিস, এটার ভালো দিকগুলো তুমি বলছো এন্ড খারাপ দিকগুলো কিছু বলছো, ট্রি প্লান্টেশন ঠিকঠাক না করলে কি কি হইতে পারে। একইভাবে ওয়াটার পলিউশন এটা আসলে কিভাবে হচ্ছে, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, মানে কি কি কারণে হচ্ছে সেটা তোমাকে লিখতে হবে। পাশাপাশি কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ধরনের প্যারাগ্রাফ কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। সো এই ছিল হচ্ছে ওয়াটার পলিউশন। ভাইয়া এবং আপুরা, আমরা তাহলে ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটা একটু তোমাদেরকে একটু লিখে জাস্ট দেখাতে পারি। তাহলে চলো ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটা শুরু করা যাক। ভাইয়া একটু রেকর্ডটা পজ করবেন প্লিজ। ওয়াটার পলিউশন, আমরা ইতিমধ্যেই জেনেছি যে কিভাবে আসলে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, ঠিক একই ওয়েতে আমরা ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটা এখন লিখবো। সো আমরা এইভাবে কিন্তু ইন্ট্রোডিউস করতে পারি যে পলিউশন ইজ নোন অ্যাজ দ্য ডেঞ্জারাস ক্রাইসিস অফ এনভায়রনমেন্ট। তার মানে আমরা বলতে পারি পলিউশন হচ্ছে আমাদের পরিবেশের জন্য সব খুবই বিপজ্জনক একটা সংকট, এই কথাটা দিয়ে শুরু করতে পারি। এরপর ওয়াটার পলিউশন সম্পর্কে বললে আসলে ভালো হয়। সো আমরা লিখি যে পলিউশন ইজ known as uh, pollution is known as the dangerous dangerous crisis dangerous crisis of crisis আমরা বলতে পারি of environment, অর্থাৎ পরিবেশের একটা ক্ষতিকর সংকট কে আমরা দূষণ হিসেবে জানি। এরপর হচ্ছে এমন ভেরিয়াস টাইপস অফ, মানে যত ধরনের তোমার দূষণ আছে তার মধ্যে ওয়াটার পলিউশন কিন্তু মানুষের জন্য একটা বিশাল ক্ষতির কারণ। সো এই কথাটা কিন্তু আমরা এখানে বলতে পারি যে এমন ভেরিয়াস টাইপস অফ পলিউশন water pollution costs a great loss for human. Water is one of the most, আমরা বলতে পারি ওয়াটারের গুরুত্বটাও এখানে বলে দিতে পারি। Water is one of the most valuable elements of environment। এখনো কিন্তু আমরা টপিক সেন্টেন্সের যে সাপোর্টিং সেন্টেন্স তার মধ্যে আছি, কারণ আমরা প্রথমে বলেছিলাম যে ওয়াটার পলিউশনের পরিচয় দিয়েছিলাম, যেটা হচ্ছে পরিবেশের জন্য পরিবেশের বড় একটা সংকট, এবং তারপরে দিয়েছি হচ্ছে অনেক ধরনের দূষণের মধ্যে ওয়াটার পলিউশন সবচেয়ে বেশি আমাদের ক্ষতির কারণ হয় মানব সভ্যতার জন্য। তারপরে দেখো ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। তোমরা জানো পৃথিবীর যতগুলো এলিমেন্ট রয়েছে আমাদের পরিবেশের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল বা মূল্যবান কিন্তু ওয়াটার। তো এখানে বাট মোস্টলি হিউম্যান আর রেসপন্সিবল, কিন্তু আমরা বলতে পারি যে রেসপন্সিবল ফর পলিউটিং দিস ভ্যালুয়েবল এলিমেন্ট, মানুষই কিন্তু সবচেয়ে বেশি ওয়াটার পলিউশনের জন্য দায়ী। তাহলে বাট মোস্টলি হিউম্যান আর রেসপন্সিবল ফর পলিউটিং ওয়াটার। ওকে, তারপরে হচ্ছে আমরা এই কথাটাও বলতে পারি যে
আমাদের এই ওয়াটার পলিউশনের জন্য কিন্তু পলিউটিং ওয়াটারের জন্য কিন্তু মানুষই সবচেয়ে দায়ী। এবং আমরা কি কি করি অ্যাকচুয়ালি পানি দূষণের ক্ষেত্রে? প্লাস্টিক ব্যাগ ফেলি, তারপর হচ্ছে পলিথিন ফেলি, তারপর আরো যে ব্যাপারগুলো আছে সবকিছু আমরা আস্তে আস্তে লিখবো কিভাবে আসলে দূষণগুলো করি। আমরা সেটা এখন তাহলে লেখা শুরু করি। বাই থ্রোয়িং প্লাস্টিক ব্যাগস by throwing plastic bags and polythene and polythene, people pollute water. ওকে, সো এরপরে দেখো pollute water, আবার বলতে পারি people also taint water throwing household wastes, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত যত ময়লা আছে সেগুলাও দিয়েও কিন্তু আমরা কি করি? পানি দূষণ করে থাকি। তাহলে আমরা এটাও বলতে পারি people also taint. পলিউটের জায়গায় একটা সিনোনিম আমরা এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে taint water throw, মানে হচ্ছে মাধ্যমে, throwing মানে নিক্ষেপ করে, THROW throwing household wastes, তার মানে হচ্ছে বাসা বাড়িতে ব্যবহৃত বর্জ্য ফেলেও কিন্তু আমরা কি করি? পানি দূষণ করে থাকি। এরপরে আমরা বলতে পারি যে অফেন দ্য সিন অফ বাথিং, দ্য সিন অফ, আমরা বলতে পারি এটা হচ্ছে যখন আমরা গোসল করি, অফেন দ্য সিন অফ বাথিং কাউজ অ্যান্ড গোটস আর সিন অন দ্য ব্যাঙ্কস অফ রিভার, মানে হচ্ছে নদীর তীরে আমরা কি করি? দেখা যায় যে আমাদের যে গরু এবং ছাগল থাকে সেগুলাকে আমরা কি করি? গোসল করাই নদীর তীরে, যার কারণে নাওএডেজ ইন্ডাস্ট্রিয়াল, তারপর আবার এটা কিন্তু অ্যানাদার রিজন আমাদের নদীর পানি দূষণের। আবার আমরা এটাও বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিজ আর সেট আপ দ্য ব্যাংক অফ দ্য রিভার, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে ইয়াগুলো আছে বা আমাদের শিল্প কারখানাগুলো আছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে আমাদের বেশিরভাগই যে নদীর পাড়েই কিন্তু গড়ে উঠেছে। সো আমরা এটাও বলতে পারি যে often the scene of bathing cows and goats are seen, মানে প্রায় দেখা যায় গরু ছাগল গোসল করাইতে on the banks of river। আবার দেখা যায় যে nowadays industrial factories আমরা এটাও বলতে পারি আর সেট আপ মানে হচ্ছে গড়ে তোলা হয়, আমরা এটা বলতে পারি গড়ে তোলা হয় অন দা ব্যাংক অফ রিভার, দে আর অলসো, মানে এই যে এই ব্যাপারগুলো যে গরু ছাগল গোসল করানো কলকারখানায় করে, দে আর অলসো রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন। এগুলোও কি পানি দূষণের জন্য দায়ী? আমরা এখনো পর্যন্ত লিখছি আসলে কি কি কারণে পানি দূষণটা হয়ে থাকে। তারপর আমরা এটাও বলতে পারি যে আহ, আমরা যে ফর এগ্রিকালচারাল পারপোজ, মানে হচ্ছে কৃষি কাজের উদ্দেশ্যে আমরা কি করি? পেস্টিসাইডস ব্যবহার করি। সেই পেস্টিসাইড গুলো আবার ওয়াশড হয়ে বা বৃষ্টির পানিতে ধুয়ে কোথায় চলে যায়? নদীতে চলে যায়। তো এই কথাগুলোও কিন্তু এখানে চলে আসবে যে ফর এগ্রিকালচারাল পারপাস, মানে হচ্ছে কৃষি কাজের উদ্দেশ্যে, পারপাস পারপাস আমরা এটা বলতে পারি পেস্টিসাইডস পেস্টিসাইডস আর ইউজড পেস্টিসাইডস আর ইউজড অন the
অন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে এগুলো ব্যবহার করা হয়। and these pesticides are these pesticides are washed into rivers by রেইন ওয়াটার, অর্থাৎ বৃষ্টির পানিতে এগুলা কি হয়, ধুয়ে চলে যায় নদীতে। তারপর আবার বলতে পারি অ্যাজ ইট ইজ সিন দ্যাট ওয়াটার ইজ পলিউটেড বাই হিউম্যান বাট অলসো হিউম্যান গেট পানিশড ফর দিস কন্টামিনেশন, অর্থাৎ মানুষ যদিও এই দূষণটা করে থাকে, আবার মানুষই সবচেয়ে এটার বেশি পানিশমেন্ট বা এটা শাস্তির শিকার হয়। সো এই কথাটা আমরা কিন্তু ইন্টারেস্টিংলি বলতে পারি অ্যাজ ইট ইজ সিন। এবার আমরা পাচ্ছি যে কিভাবে হয়, একবার আমরা দেখবো যে এটার কারণে কি কি ইফেক্ট মানুষের উপরে পড়ে। অ্যাজ ইট ইজ সিন দ্যাট ওয়াটার ইজ polluted by human but also তাছাড়া আরো দেখা যায় human get punished for this contamination, human get punishment for this contamination, pollution এর আরেকটা সিনোনিম হচ্ছে contamination, অর্থাৎ এই দূষণের কারণে মানুষই কি করে আবার তাদের একটা পানিশমেন্ট পাই। অ্যাজ দ্য রেজাল্ট অফ ওয়াটার পলিউশন, আমরা এটা বলতে পারি উই ফেস অ্যাসিড রেইন, আমরা অ্যাসিড বৃষ্টির শিকার হই কিন্তু আমাদের পানি দূষণের ফলে। এই যে নদীর পানিতে যে অ্যাসিড গুলো মিশে থাকে এগুলো বাষ্পীভূত হয়ে যখন মেঘে মিশে যায় তখন কিন্তু একটা বৃষ্টির পানির সাথে আবার অ্যাসিড বৃষ্টি হয়ে পড়ে। সো আমরা এই কথাটাও কিন্তু এখানে লিখতে পারি অ্যাজ দ্য রেজাল্ট অফ ওয়াটার পলিউশন we face acid rain. It is harmful for our agricultural land. এটা কিন্তু আমাদের কি কৃষি জমির জন্য খুবই ক্ষতিকর। So it is harmful for our agricultural land. আচ্ছা, এটা আমাদের কৃষি জমির জন্য কিন্তু কি অনেক বেশি ক্ষতিকর। তারপরে আবার যদি আমরা এটাও বলে থাকি যে দ্য অ্যাসিড রেইন রিডিউসেস সয়েল ফার্টিলিটি, তার মানে হচ্ছে মাটির উর্বরতা কিন্তু অ্যাসিড বৃষ্টি কমায়। সো আমরা এটাও কিন্তু এখানে লিখতে পারি দ্য অ্যাসিড রেইন রিডিউস মানে কমায়, রিডিউস সয়েল ফার্টিলিটি, it also affects our economy. তাহলে এটা আমাদের কি করে, আমাদের অর্থনীতিকেও কি করে, ক্ষতিগ্রস্ত করে। it also affects on our ইকোনমি, এটা আমাদের অর্থনীতির উপরেও কি করে, ক্ষতিকর প্রভাব ফেলে। তারপর এটা কি করে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, তাই না? সাচ বাই ড্রিঙ্কিং দিস পলিউটেড ওয়াটার কি হয়, আমাদের ডায়রিয়া, কলেরা এন্ড আদার স্কিন ডিজিজ ক্যান অ্যাটাক, অন্যান্য যে চর্মরোগ সেটাও কিন্তু দেখা যায়। সো আমরা এটা লিখতেই পারি যে বিকজ অফ ওয়াটার পলিউশন, because of water pollution, uh, diarrhea, cholera and other skin DIS diseases, সো অন্যান্য যে স্কিন ডিজিজ আছে এগুলো কিন্তু আমাদেরকে অ্যাটাক আস সাডেনলি, আমাদেরকে হঠাৎ করে এগুলা কি করে অ্যাটাক করে বসে, এই যে আমাদের পানি দূষণের কারণে। তারপর আমরা আরো বলতে পারি যে ওয়াটার পলিউশন ইজ হার্মফুল ফর বোথ হিউম্যান এন্ড এনভায়রনমেন্ট, মানে মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্য কিন্তু ক্ষতিকর। তাহলে বলতে পারি ওয়াটার পলিউশন
pollution is harmful for human and both লিখতে পারি এখানে both human and environment. ওকে, তারপরে আমরা এটাও লিখতে পারি water is an important element of our environment. আমরা এটাও লিখতে পারি as water, যেহেতু পানি আমাদের, water is an important element of our environment. It is high time we took proper step. এখানে we জায়গায় কিন্তু লিখতে পারি we together with the government, অর্থাৎ আমরা শুধু না, সরকারের সাথে মিলে আমরা took proper step to save our water from pollution. আচ্ছা, সো এটাই উপযুক্ত সময় আমাদেরকে পদক্ষেপ নেওয়া টু সেভ আওয়ার ওয়াটার, আমাদের পানিকে কি করার, পরিবেশের এই পানিকে সেভ করার ফ্রম পলিউশন, মানে হচ্ছে কি করা থেকে, দূষণ থেকে রক্ষা করার জন্য। তা না হলে আমাদেরকে কি করতে হবে, একসময় গিয়ে সাফার করতে হবে, আদারওয়াইজ we will have to, আমাদেরকে সাফার করতে হবে, we will have to suffer a lot in the long run. নাইলে ভবিষ্যতে কি করতে হবে, আমাদেরকে বিশাল একটা কষ্টের মধ্যে দিয়ে ভুগতে হবে এই ওয়াটার পলিউশনের কারণে। সো এইভাবে কিন্তু আমরা এরকম একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি। সো এর একইভাবে তোমাদেরকে দেখানো হইলো যে অ্যাকচুয়ালি কিভাবে তোমরা একটা প্যারাগ্রাফ সুন্দর মতো কমপ্লিট করতে পারো এই গাইডলাইন গুলা মেনে। সো এরকম আরো কিছু প্যারাগ্রাফ এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। দেখো, এই টি স্টল, এটা এসেছিল যশোর বোর্ড 2020 সালে, কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল আরেকটা প্যারাগ্রাফ। দেখো, ভিলেজ ফেয়ার প্যারাগ্রাফটা, যেটা তুমি ইতিমধ্যে ভ্রমণ করেছো, 250 ওয়ার্ডের মধ্যে ভিলেজ ফেয়ার ইউ এক্সপিরিয়েন্সড। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আরো একটা, দেখতে পাচ্ছ যে কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ। ওকে, অর্থাৎ বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টের কারণগুলা কি কি সেগুলো আইডেন্টিফাই করতে হবে, এন্ড শেষে তুমি একটা কাজ করতে পারো যে কারণগুলা কিভাবে রিমুভ করা যায় সেটাও কিন্তু তুমি লিখতে পারো। রোড অ্যাক্সিডেন্ট এটা যখন লিখবা, তখন কিন্তু রোড অ্যাক্সিডেন্ট তুমি দেখেছো, একটা খারাপ রোড অ্যাক্সিডেন্ট, সেই রোড অ্যাক্সিডেন্টের রেজাল্ট, রোড অ্যাক্সিডেন্ট ওভারঅল বাংলাদেশে কেন হচ্ছে, তার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে, এন্ড আমাদের মধ্যে কি কি স্টেপ আমরা জনগণ হিসেবে নিতে পারি রোড অ্যাক্সিডেন্টের এগেইনস্টে। এই সব কিছু কিন্তু আমাদেরকে এখানে ইনক্লুড করা যেতে পারে। এই স্ট্রিট হকার, একটা যে হকার এর জীবন, সে রাস্তার যে যিনি হকার থাকেন বা যাযাবর ভ্রাম্যমাণ ব্যবসায়ী থাকেন, তাদের যে জীবন, সেটা সম্পর্কে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে। এটাও তোমরা পারবা। এরপর আছে হচ্ছে ডিফরেস্টেশন, হ্যাঁ, ব্যাড ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন। এখানে ডিফরেস্টেশন জিনিসটা কি, তার কারণে পরিবেশের উপর কি কি ক্ষতিকর প্রভাব হচ্ছে, এগুলো লিখতে পারো। এন্ড ইউর ভিজিট টু এ বুক ফেয়ার, তুমি রিসেন্টলি একটা বুক ফেয়ার বা বইমেলা ভিজিট করেছো, সেটা তুমি এখানে লিখতে পারো। এটা দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ, 2019 সালে এসেছিল। তারপর ঢাকা বোর্ড 2019, চিটাগাং বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2017, যশোর বোর্ড 2017, এখানে কিন্তু এসেছিল। পরে আরেকটা দেখো যে ট্রাফিক জ্যাম তুমি একটা ট্রাফিক জ্যাম ইউ এক্সপিরিয়েন্স। ঢাকা শহরে যারা আছে তারা, আমরা জানি চিটাগাং শহর বড় সিটিগুলোতে কি পরিমাণ ট্রাফিক জ্যাম হয়, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। পরে দেখো যে এখানে একটা প্যারাগ্রাফ দা লাইফ অফ ফার্মারের জীবন নিয়ে এসেছিল, এটাও অনেক গুরুত্বপূর্ণ। দেখো তিনটা বোর্ডে অলরেডি এসেছে। এন্ড রাইট এ প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যশোর বোর্ড 2019 সালে এসেছে রিসেন্টলি। এন্ড স্কুল ম্যাগাজিন, এটাও কিন্তু 2019 সালে এসেছে। এ মুনলিট নাইট, একটা চাঁদ রাত, অল বোর্ডস 2018 যে সকল বোর্ড ছিল সেখানে কিন্তু এটা এসেছিল। এন্ড পরে দেখো আরেকটা, রিক্সা পোলারের ফ্যামিলি কিভাবে চালায়, ফ্যামিলিয়ার ফিগার, মানে একজন খুবই পরিচিত ব্যক্তি, লাইফ অফ এ রিক্সাপোলার জীবন আসলে কিভাবে কাটে। এই যে গাইডলাইন গুলো দেওয়া থাকবে, সবকিছু পড়ে নিয়ে তোমার এই লাইনে কিন্তু আগাতে হবে প্যারাগ্রাফটা লেখার জন্য। যেমন তার যে ফিনান্সিয়াল প্রবলেম গুলা থাকে, মিজারেবল লাইফ, মানে কষ্টদায়ক জীবন যে তার, সেটাও কিন্তু লিখতে হবে।
ডে লেবারার একজন দিনমজুরের জীবন কেমন হয়ে থাকে সেটা লিখবা। এরপর হচ্ছে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, সকালে ওঠার কি কি বেনিফিট আছে, হ্যাঁ, এবং কিভাবে আমরা এই হ্যাবিট গুলা করতে পারি এটা এখানে ইনক্লুড করা যেতে পারে। পাশাপাশি হচ্ছে একটা দেখতে পাচ্ছ কিভাবে একটা রিসোর্সফুল লাইব্রেরি করা যায়, ইউর স্কুল লাইব্রেরি, তোমার স্কুল লাইব্রেরি বর্তমান অবস্থা, তোমার স্কুল লাইব্রেরিকে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, স্কুল লাইব্রেরিকে শিক্ষার্থীরা কিভাবে কাজে লাগাতে পারে জ্ঞান অর্জনের জন্য, এটা কিন্তু এখানে ইনক্লুড হতে পারে। তারপর দেখতে পাচ্ছ লোডশেডিং, বাংলাদেশে এখন একটা বার্নিং ইস্যু ছিল লোডশেডিং বেশ কিছুদিন আগে, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আজকের মতো প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্তই। আমাদের পরবর্তীতে আবারও দেখা হবে, যেহেতু আজকে আমাদের প্যারাগ্রাফ ক্লাসের মধ্য দিয়ে তোমাদের যে ইংলিশ ক্লাস এটা শেষ হতে যাচ্ছে, রিটেন পার্ট সহ সবগুলা পার্টের ইংলিশ সেকেন্ড পেপারের। তো পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে। আমি আবারও আমার পরিচয়টা বলছি, আমি রুদ্র ভাইয়া, তোমাদের ইংলিশ টিচার। উদ্ভাস উন্মেষ উত্তরণের সাথে থাকলে তোমরা পরবর্তীতে আবারও কোনো কোর্সে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবার এসএসসি 2023 পরীক্ষাটা অনেক অনেক ভালো হোক। তোমরা সবাই জিপিএ 5 নিয়ে ভালো মার্ক নিয়ে পাশ করবে এবং কিছু শিখে আসবে এবং মানুষের মতো মানুষ হবে, এই দোয়া করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।